হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ পনিরের একটা রেসিপি। এই নিরামিষ পনিরের রেসিপিটা আজকে আমি খুবই সামান্য তেলে আপনাদের বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দেখলেন আপনারা, পনিরগুলো আমি কিউব আকারে কেটে নিয়েছি। সাথে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোর আগের থেকে খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। বুঝতেই পারছেন, আলু আর পনির আমাদের আগেই রেডি করে নিতে হবে। এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রান্নাটা আমি মাস্টার অয়েলেই করব, কিন্তু রিফাইন্ড অয়েলটা এখানে দিতে হবে পনিরগুলো ভেজে নেওয়ার জন্য। আপনারা কিন্তু এই কাজটা গাওয়া ঘিয়েতেও করতে পারেন। তেলটা খুবই সামান্য পরিমাণে দেবেন, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তেল গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে খুন্তির সাহায্যে লাগিয়ে নিয়ে এবার পনিরগুলো দিয়ে দিতে হবে। কড়াইয়ের চারিদিকে খুন্তির সাহায্যে তেলটা লাগিয়ে নেওয়ার একটাই কারণ, যাতে পনিরগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়। পনিরটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখতে হবে। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন কি, পনির কিন্তু আমাদের দেশে তৈরি নয়। আমরা পনির তৈরি করতে জানতামই না। আগেকার দিনে মনে করা হতো দুধ যদি কেটে যায় তার মানে দুধটা নষ্ট হয়ে গেছে। সেই দুধটা কিন্তু কেটে যাওয়া খুবই অশুভ বাঙালি বাড়ির জন্য, কারণ দুধ হচ্ছে মা ভগবতীর প্রসাদ। মা ভগবতীর কাছ থেকে আমরা এই দুধ পেয়ে থাকি। গরুকে আমরা পুজো করি আর গরুর কাছ থেকে এই দুধ পাই। তাই দুধ যদি কেটে যায় তার মানে দুধটা নষ্ট হয়ে গেছে। সেটা যে কোনো বাঙালি বাড়ির জন্য খুবই অশুভ মনে করা হতো, কারণ দুধ দিয়েই তো পুজো হয় ভগবানের। সেই কারণে পনিরের রেসিপিটা কিন্তু আমাদের দেশের রেসিপি নয়। যাই হোক, পনিরে সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে আমি পনিরগুলো তেল ঝরিয়ে তুলে রাখছি। দেখুন, পনিরটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, সেই কারণে পনিরটা ভাজতে কিন্তু একদমই তেল বেশি লাগলো না। এমনিতেই পনিরটা ফুল ফ্যাটেড মিল থেকেই তৈরি করা হয়। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মাস্টার্ড অয়েল। এই মাস্টার্ড অয়েলটাতেই আমাদের আলুটা ভেজে নিতে হবে আর রান্নাটাও করে নিতে হবে। এরপরে কিন্তু আমি আর তেল দেবো না। প্রথমেই বলেছি, খুবই হেলদি একটা রেসিপি, খুব কম তেলে এই রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো। ফোড়নের জন্য আমি এখানে হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, আর ফোড়নের ওপরেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা পরিমাণ লবণ আলু ভাজতে লাগবে ঠিক ততটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। এতে আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে আর আলুর টেস্টও খুব ভালো হবে। আলুটা আমি ভাজতে ভাজতেই 90% সেদ্ধ করে নেব। কালারের জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুটা ভাজতে যতটা পরিমাণ হলুদ লাগবে ততটা পরিমাণে হলুদ দিয়ে আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আলুগুলো কিন্তু 90%-এর মতো ভেজে নিতে হবে। নতুন আলু যদি ভালোভাবে না ভেজে আপনি জলে সেদ্ধ করে রান্না করেন, তাহলে কিন্তু আলুটা 90%ই শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। এক্ষেত্রে চান্স অনেকটাই কম থাকে শক্ত হবার। এইদিকে বাকি মশলাটা আমি এখন তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রথমেই একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা। নিরামিষ, সেই কারণে আদাটা একটু বেশিই লাগবে। ঝালের জন্য নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। ঝালটা আপনারা যে পরিমাণ খেতে পছন্দ করেন সেই পরিমাণই দেবেন। একটা ছোট টেবিল চামচের 1 টেবিল চামচ গোটা জিরে, একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম, এটাও আমি পেস্ট করব। সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 5-6টার মতো কাজু বাদাম। সব শেষে 1 টেবিল স্পুন চালমগজ দিয়ে দিলাম। এখানে ছোট টেবিল চামচের 1 টেবিল স্পুনই চালমগজ দিয়েছিলাম। এবার একটা ছোট্ট কাপের মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে নিলাম। 4 টেবিল চামচের মতো জল আমি এখানে নিয়েছি। এখানে আমি রান্নার কালার আনার জন্য পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ এই জলের মধ্যে গুলে নেব। তেলের ওপরেই যদি লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিয়ে দিতেন তাহলে কিন্তু এটা জ্বলে যেত আর কালার নষ্ট হয়ে যেত। সেই কারণে এইভাবে যদি আপনারা জলে গুলে তেলের ওপর দেন তাহলে কিন্তু কালার নষ্ট হওয়ার ভয়টা একদমই থাকে না। এদিকে কিন্তু আমার এখন আলুগুলো 90% ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলোকে আমি এখন তেল ঝরিয়ে তুলে রাখবো। আলু তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য 4টি লবঙ্গ, একটা এলাচ, সামান্য একটু দারচিনি,
হাফ টিস্পুন সাজিরে, সাথে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে বেরোতে পারে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে আরম্ভ করবে তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বীজ বাদ দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি। টমেটোটা সামান্য একটু টাইম 1 থেকে 2 মিনিটের মতো হালকাভাবে ভেজে নিতে হবে। এবারে তেলের মধ্যেই দিয়ে দিতে হবে কালারের জন্য আমি যে কাশ্মীরি লঙ্কার হলুদের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়ার পরেই দেখবেন কালারটা বেশ সুন্দর চলে এসেছে। এটা কালারের জন্য রেডি করে রেখেছিলাম। আমি আপনাদের বারবারই বলছি এটা কিন্তু আপনারা একেবারে ডাইরেক্ট তেলের ওপর দিয়ে দেবেন না, তাহলে লঙ্কাটা আর হলুদটা দুটোই পুড়ে যাবে আর তাতে কালারটা একদম নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা আমি আগের থেকে পেস্ট করে রেখেছিলাম। সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলার থেকে তেল বেরিয়ে আসছে। মনে আছে তো, মশলায় কিন্তু আমি চালমগজ আর কাজু বাদাম দিয়েছিলাম। সেই কারণে ভাববেন না মশলাটা কম আঁচে দিয়ে আপনারা কোনো কাজ করতে যাবেন। মশলাটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কাজু বাদাম দেওয়ার কারণে মশলাটা কিন্তু তলায় লেগে যাবে। দেখুন এখন বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আলু ভাজায় লবণ দেওয়া আছে, সাথে পনিরটা ভেজে নেওয়ার সময়ও লবণ দিয়েছিলাম। ওই দুটো আগের লবণ মাথায় রেখে এখানে কিন্তু বুঝে শুনেই লবণটা দেবেন। রান্নায় নুন বেশি হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আগের থেকে ভেজে রাখা আলুগুলো আমি মশলার ওপরেই দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আবারও আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু এবং মশলা দুটোই ভালোভাবে কষানো হয়ে গেছে। অবশ্যই এবার আপনাদের একটু গরম জল অ্যাড করতে হবে। গরম জল সামান্য পরিমাণে এখানে আমি অ্যাড করলাম। হাফ কাপের মতো গরম জল দিয়ে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুর ওপর পনির দিয়েই আমি কিন্তু আর নাড়াচাড়া করব না। পনিরগুলো যাতে ভেঙে না যায় সেই কারণেই আমি বেশি নাড়াচাড়া না করেই গরম করে রাখা বাকি জলটা দিয়ে দেবো। যেই পরিমাণ গ্রেভি আপনারা খাবেন সেই পরিমাণেই কিন্তু এখানে জলটা দেবেন। জল বারবার অ্যাড করা যাবে না, প্রথমেই যতটা পরিমাণ জল রান্নায় লাগবে ততটা পরিমাণ জলই বুঝে শুনে দিয়ে দেবেন। আলু সেদ্ধ করা আছে সেই কারণে সেদ্ধ হতে কিন্তু আর টাইম লাগবে না, মশলাও কষানো আছে। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে রান্নাটা নামানোর আগে অবশ্যই আপনাদেরকে হাফ টিস্পুন গরম মশলা আর হাফ টিস্পুন গাওয়া ঘি দিতে হবে। আমি এখানে হাফ টিস্পুনের থেকে একটু বেশি গাওয়া ঘি দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা জাস্ট দুর্দান্ত আছে। নিরামিষ রেসিপিতে ঘি দেওয়াটা তো মাস্ট, সেটা নিশ্চয়ই আপনারাও জানেন। তবে যদি ঘি দিতে প্রবলেম থাকে ঘি দেবেন না, গরম মশলাও দেবেন না, এমনি রান্নাটা খেতে টেস্টি হবে। এবার নামানোর ঠিক আগের মুহূর্তে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন এখানে সুগার। চিনি কিন্তু আপনারা দিতেও পারেন, আবার চিনির বদলে আপনারা গুঁড়ো দিতে পারেন, তবে সামান্য একটু মিষ্টি দিলে রান্নাটা অনেকটাই টেস্ট বেড়ে যায়। সেই কারণে এইটুকু মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। এই মিষ্টিটা আপনারা মশলাটা কষানোর সময়েও দিতে পারেন, তারপরেও দিতে পারেন। আমি শেষে দিলাম কারণ আমি প্রথমের দিকে দিতে ভুলে গেছিলাম। এবার এই রেসিপিটা আপনারা রুটির সাথে, পরোটার সাথে বা ভাতের সাথেও সার্ভ করতে পারেন, তবে রুটি, পরোটা বা রাইসের সাথেই বেশি ভালো লাগবে। আপনারাই একটু বুঝে শুনে সার্ভ করবেন। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে ভিডিও শেষে না হয় একটা লাইক করে দেবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল পিউ কুকিং প্যাশন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যায়। দেখা হবে পরের রেসিপিতে, পরের ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য আপনাদের সকলকে পিউয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।